আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো রয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমরা সকলে মিলে স্বাস্থ্যবিধি মেনে চলি, সরকার কর্তৃক গৃহীত নীতিমালাগুলো অনুসরণ করি, তাহলে অবশ্যই অচিরে এই মহামারী থেকে দেশ মুক্ত হবে। তোমরাও তোমাদের নির্ধারিত কার্যক্রম শ্রেণী কক্ষে সম্পন্ন করতে পারবে, এই আশায় ব্যক্ত করে আজকের আলোচনায় যাচ্ছি। ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদেরকে জানাই আবারও অভিনন্দন। আমি তোমাদের 23-16-01 কোডের যার শিরোনাম পারস্য ও মধ্য এশিয়ার মুসলমানদের ইতিহাস, এই কোর্সের আজকে লেকচার নম্বর 10। লেকচারের শিরোনাম জান বংশ, যে বংশটি শাসন কার্য পরিচালনা করেছিলেন 1750 থেকে 1794। এই বংশের শ্রেষ্ঠ শাসনকর্তা ছিলেন করিম খান জান। সেই করিম খান জানদেরই আলোচনায় আজকে করব। আজকের এই লেকচারটি হবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত এই সিলেবাসের উপর সর্বশেষ ক্লাস। আশা করি ইতিপূর্বের ক্লাসগুলো থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো। এই ক্লাসটিতেও তোমরা উপকৃত হবে। যদি তোমরা উপকৃত হতে পারো, তাহলে আমার এই কষ্ট শ্রম সার্থক হবে বলে আমি মনে করি। যথারীতি এই কোর্সের এই শিরোনামে যে আলোচনা, সেই আলোচনায় উপস্থাপন করব আমি ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। এই আলোচনা থেকে আমরা যা যা শিখতে পারবো, তা হলো জান বংশের পরিচয় সম্পর্কে আমরা জানতে পারবো বিস্তারিত। জান বংশ কিভাবে উৎপত্তি হয়েছিল এবং কিভাবে তারা শাসন ক্ষমতায় আসতেছেন সে ব্যাপারে জানতে পারবো। এই বংশের করিম খান জান সিংহাসনে আরোহণের প্রেক্ষাপট এবং তিনি সিংহাসন কিভাবে অধিষ্ঠিত হতে হলেন সে সম্পর্কে জানতে পারবো। তৎকালীন সময়ে পারস্যের যে রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল সে সম্পর্কে আমরা জানতে পারবো। করিম খান জানদের বিভিন্ন রাজ্যের সাথে যে প্রতিদ্বন্দ্বিতা, এ সম্পর্কে আমরা জানতে পারবো। বিভিন্ন প্রকার বিদ্রোহ দমনে তিনি যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন সে সম্পর্কে জানতে পারবো। শেষের দিকে তার একটি কৃতিত্বমূলক কর্মকাণ্ড, সে কর্মকাণ্ড সম্পর্কে আমরা জানতে পারবো। তিনি কোন কোন ক্ষেত্রে তার প্রশাসনিক কার্যসূচি গ্রহণ করেছিলেন এবং বাস্তবায়ন করেছিলেন। প্রথমে আমরা এই করিম খান জানদের বা জান বংশের সম্পর্কে আলোচনার জন্য একটি ভূমিকা অবতারণা করেছি। ভূমিকাটি এরকম: জান বংশ পারস্য তথা মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। এই বংশের মোট 60 জন শাসনকর্তা প্রায় অর্ধ শতক ব্যাপী পারস্য শাসন করেন। এদের মধ্যে করিম খান জান ছিলেন অন্যতম। নাদির শাহের মৃত্যুর পরে বিশাল সাম্রাজ্যে যখন অরাজকতা, বিশৃঙ্খলা দেখা দেয়, সে সময় এই সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। ঠিক সেই সময়
পারস্য সাম্রাজ্যকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করে চাঁদ বংশের প্রতিষ্ঠাতা করিম খান চাঁদ ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছেন। তিনি ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পূর্বেই থেকেই এই পারস্যের নানাভাবে সেবা করেছেন এবং ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরেও নানা কর্মকাণ্ড পরিচালনা করে পারস্যের যে ইতিপূর্বের মর্যাদা, এই মর্যাদাগুলোকে তিনি অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিলেন। চাঁদ বংশ ছিল পারস্যের লাভ বংশের একটি অন্যতম প্রধান শাখা। এরা পারস্যের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বসবাস করত। পারস্যের প্রাকৃতিক পরিবেশ ও বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে তারা একত্রিত হয়ে একটি বংশ প্রতিষ্ঠা করে। আর করিম খান চাঁদ এর মাধ্যমে এই বংশ ইতিহাস বিখ্যাত হয়েছে। চাঁদ বংশের উৎপত্তি সম্বন্ধে বিভিন্ন মতামত লক্ষ্য করা যায়। প্রথমত, চাঁদগণ তারা নিজেদেরকে পারস্যের প্রাচীন কাইয়ানি সম্রাটদের বংশধর বলে দাবি করে। দ্বিতীয়ত, তারা আরো মনে করে পারস্যের প্রাচীনতম ধর্মের প্রবর্তক জেরুস্টার তার ধর্মগ্রন্থে চাঁদ আবেস্তা তাদের জৈন পূর্বপুরুষের নিকট রক্ষাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন এবং এই কারণেই এই বংশ জন্দ বলে পরিচিতি লাভ করে। করিম খান জানদের প্রাথমিক জীবন সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। করিম খান জান এর প্রাথমিক জীবন সুখের ছিল না। তিনি অত্যন্ত গরিব ঘরের সন্তান ছিলেন। তার পিতা আইমাক অতি সাধারণ জীবনযাপন করতেন। করিম খান তাই অতি সাধারণ অবস্থা হতে নিজ কৃতিত্ব বলে উন্নতির শীর্ষ শিখরে আরোহণ করতে সক্ষম হন। প্রথম জীবনে তিনি নাদির শাহের অধীনে সামান্য একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করেন। সৈনিক জীবন থেকে তিনি নিজ যোগ্যতা ও কর্মদক্ষতা দিয়ে পারস্যের রাজনৈতিক মঞ্চে আবির্ভূত হন। তাই বলা যায়, পৃথিবীর ইতিহাসে যেসব ভাগ্যবান ব্যক্তি স্বীয় প্রতিভা, উন্নত চরিত্র ও অসাধারণ ব্যক্তিত্ব বলে ক্ষমতাসীন হয়েছেন, করিম খান চাঁদ তাদের মধ্যে অন্যতম। তিনি কোনো রাজবংশে জন্মগ্রহণ করেন নাই, উত্তরাধিকারী সূত্রে কোনো সিংহাসনে অধিষ্ঠিত হন নাই। তিনি অতি সাধারণ অবস্থা থেকে ধীরে ধীরে পর্যায়ক্রমে তিনি কৃতিত্বের দ্বারা একের পর এক ধাপ অতিক্রম করে তিনি পারস্যের সিংহাসনে অধিষ্ঠিত হতে সক্ষম হয়েছিলেন। এই জন্যই বলা হয় যে একজন অসাধারণ, একবারে নিচু থেকে উঁচুতে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে তিনি উপরে উঠেছিলেন। একে একে সকল স্তর অতিক্রম করে তিনি পারস্যের সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিলেন। এই জন্য অন্যান্য উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত শাসনকর্তার চাইতে করিম খান জানদের শাসনকর্তা কৃতিত্ব কোনোখানি কম নয়। তৎকালীন সময়ে তিনি যখন দায়িত্ব দিচ্ছেন বা নাদির শাহ সেনাবাহিনীতে চাকরিরত ছিলেন, সেই সময় পারস্যের যে রাজনৈতিক অস্থিরতা, সেই অস্থিরতা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। করিম খানের আবির্ভাবের সময় পারস্যের রাজনৈতিক অবস্থা অরাজকতা ও বিশৃঙ্খলাপূর্ণ ছিল। নাদির শাহের মৃত্যুর পর পারস্যের সাম্রাজ্য ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই বিশাল সাম্রাজ্যের মধ্যে একমাত্র খোরাসান নাদির শাহের উত্তরাধিকারী ও পুত্র শাহরুখের শাসনাধীনে থাকে। এ সময় আহমদ শাহ আবদালির নেতৃত্বে একটি শক্তিশালী আফগান রাষ্ট্রের সৃষ্টি হয়। আশ্রাবাদের কাজার অধিপতি মোহাম্মদ হোসেন খান মাজেন্দারান ও গিলানের উপর আধিপত্য বিস্তার করতে সমর্থ হন এবং গালজায় আফগান নেতা আজাদ খান আজারবাইজান অধিকার করে। এছাড়া এই সময় বখতিয়ারি গোত্রের নেতা আলী মর্দান বিশেষ প্রতিপত্তিশালী হয়ে ওঠেন এবং পারস্যের সিংহাসন দখলের জন্য অগ্রসর হতে থাকেন। 1749 সালে আলী মর্দান তার দুর্ধর্ষ বখতিয়ারি সেনাবাহিনী নিয়ে ইস্পাহান আক্রমণ করেন। এই সময় ইস্পাহানের শাসনকর্তা ছিলেন আফসারিদ বংশের অর্থাৎ শাহরুখ কর্তৃক নিযুক্ত কোন শাসনকর্তা। বখতিয়ারি সৈন্যদের হাতে এই শাসনকর্তা পরাজিত ও বিতাড়িত হলে আলী মর্দান
ইস্পাহান দখল করে নেন। ইস্পাহান বিজয়ে ও আলীবর্দন ইস্পাহান বিজয়ে আলীবর্দন নিজেকে আরো শক্তিশালী ও সুদৃঢ় করার জন্য পারস্যের বিভিন্ন গোত্রের সাহায্যে ও সহযোগিতা কামনা করেন। জান বংশের করিম খান জান এ সময় আলীবর্দনের ডাকে সাড়া দেন এবং তার সাহায্যের হাত প্রসারিত করেন। মূলত এই ঘটনাই ছিল করিম খান জানদের জীবনের মোড় পরিবর্তনকারী। অতঃপর আলীবর্দন ও করিম খান জান সাফাবি বংশের সাবেক শাসক শাহ সুলতান হুসাইনের ভাইয়ের ছেলে তৃতীয় ইসমাইলকে সিংহাসনে বসিয়ে নিজেরা নামে মাত্র শাহের প্রধান সেনাপতি ও উজির পদ দখল করেন। করিম খান জানদের ক্ষমতা গ্রহণ। করিম খান জান অত্যন্ত ভদ্র, মার্জিত, উন্নত চরিত্র ও অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি অল্প দিনের মধ্যে আলীবর্দনের আস্থা অর্জন করে জনসাধারণের ভালোবাসা অর্জন করতে সক্ষম। ফলে আলীবর্দন করিম খানের বিভিন্ন কার্যকলাপে সন্তুষ্ট হয়ে তাকে ইস্পাহানের শাসনভার অর্পণ করেন। করিম খান অত্যন্ত দক্ষতার সাথে শাসন কার্য পরিচালনা করে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আনেন। অল্প কিছুদিনের মধ্যেই তিনি ইস্পাহানবাসীর কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। পি-সাইডস এর মতে দয়া, দানশীলতা ও ন্যায়পরায়ণতার জন্য সকলের হৃদয় জয় করেন। করিম খান জানদের খ্যাতি, প্রতিপত্তি ও জনপ্রিয়তা এভাবে দিনের পর দিন বাড়তে থাকে। সৈন্যরাও আলীবর্দনের চেয়ে করিম খানকে বেশি পছন্দ করতে শুরু করে। ফলে আলীবর্দন করিম খান জানদের উপর ঈর্ষান্বিত হন এবং উভয়ের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি। এক পর্যায়ে উভয়ই শক্তি পরীক্ষায় অবতীর্ণ হন। এই যুদ্ধে আলীবর্দন পরাজিত ও নিহত হন। ফলে 1750 সালে করিম খান জান রাজ্যের সর্বময় কর্তৃত্বের অধিকারী হন। করিম খানের সাথে বিভিন্ন রাজ্যের প্রতিদ্বন্দ্বিতা। করিম খান জান একজন প্রকৃত দেশপ্রেমিক ও ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি পারস্যকে আফগান ও তুর্কি শত্রুদের আক্রমণ হতে রক্ষা করার জন্য পারস্যের সর্বস্তরের জনগণ ও সকল গোত্রের সাহায্য ও সহযোগিতা কামনা করেন। এ সময় করিম খানের সাফল্যে বিভিন্ন গোত্রীপতিগণ প্রবলভাবে ঈর্ষান্বিত হয়ে ওঠেন। ফলে তাকে বাধ্য হয়ে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। করিম খান সর্বপ্রথম আজারবাইজানের শাসনকর্তা ও গালজাই আফগান নেতা আজাদ খানের বিরুদ্ধে অগ্রসর। ফলে উভয়ের মধ্যে মাজেন্দারানের সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষ হয় এবং করিম খান পরাজিত। অতঃপর করিম খান আরো শক্তি সঞ্চয় করে 1752 সালে কাজভিনের অদূরে এক ঘোরতর যুদ্ধে অবতীর্ণ হন। কিন্তু এ যুদ্ধেও করিম খান আজাদ খান আফগানের কাছে পরাজিত হয়ে পারস্য হতে পলায়ন করে পারস্যের উপসাগরীয় পার্বত্য অঞ্চলে আশ্রয় গ্রহণ করেন। তবে তিনি দম্বার পাত্র, আশাহত হওয়ার পাত্র ছিলেন না। এবার তিনি বুশারে কিস্তের দলপতি রুস্তম সুলতানের সাহায্য ও সহযোগিতা কামনা করেন। রুস্তমের সহযোগিতায় করিম খান নিজেকে শক্তিশালী করে তোলেন। অন্যদিকে আজাদ খান আফগানি করিম খানের শক্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য পার্বত্য অঞ্চলে একটি অভিযান পরিচালনা করেন। করিম খান একজন বিচক্ষণ সমরকুশলী নেতা ছিলেন। ফলে আফগান বাহিনীর আগমনের সাথে সাথে তিনি পর্বতের এক গোপন সংকীর্ণ পথ হতে হঠাৎ আক্রমণ করেন। বুশায়ারের অদূরবর্তী পোতালি কামারিজ নামক স্থানে উভয়ের মধ্যে প্রচন্ড যুদ্ধ হয়। এই যুদ্ধে
আজাদ আজাদ খান আফগানি সম্পূর্ণভাবে পরাজিত হন এবং করিম খানের নিকট আত্মসমর্পণ। এরপর গালজাই আফগান নেতা আজাদ খানকে পরাজিত করে করিম খান কাজার গোত্রপতি মোহাম্মদ হোসাইনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন। মোহাম্মদ হোসাইন 1757 সালে এক বিরাট সেনাবাহিনী সহ সিরাজ অবরোধ করেন। এ সময় করিম খান সম্মুখ সমর পরিহার করে কৌশলের আশ্রয় গ্রহণ করেন। প্রথমত তিনি তার অশ্বারোহী বাহিনীর সাহায্যে কাজার বাহিনীর রসদ সরবরাহের পথ ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেন। এতে মোহাম্মদ হুসাইন খান বিশেষ অসুবিধায় পড়েন। দ্বিতীয়ত তিনি অতি কৌশলে কাজার বাহিনীর অধিনায়কগণকে বিভিন্ন সুযোগ সুবিধা ও আর্থিক প্রলোভন দেখিয়ে দল ত্যাগে সমর্থ হন। এভাবে মোহাম্মদ হুসাইন খানের সৈন্যবাহিনীতে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে মোক্ষম সময়ে করিম খান যান হোসাইনের উপর আক্রমণ করে এবং পরাজিত করে। মোহাম্মদ হুসাইন পরাজিত হয়ে পলায়ন করার সময় কাজার গোত্রের বিরোধী শাখার দলপতির হাতে নিহত হন। এরপর তার পুত্র আগা মোহাম্মদ খান করিম খানের নিকট আত্মসমর্পণ করেন। করিম খান কাজার যুবরাজের প্রতি সদয় ব্যবহার করেন এবং সিরাজের একটি প্রাসাদে তাকে বন্দী করে রাখেন। এদিকে হোসাইন মোহাম্মদ খানের অপর পুত্র হোসাইন কুলি তিনিও হোসাইন কুলি ও করিম খানের ভাই জাকি আলীর হাতে পরাজিত ও নিহত হন। এভাবে পারস্যের সিংহাসন দখলে ত্রিমুখী সংঘাতের অবসান এবং করিম খান যান 1759 সালে নিজ যোগ্যতায় সমগ্র ফার্স, ইস্পাহান, জিলান, মাজেন্দারান ও ইরাকের উপর একছত্র আধিপত্য বিস্তার করতে সক্ষম হন। এরপরে তিনি যে কাজটি করেছিলেন তা হলো ফতেহ আলী খানকে দমন। এ সময় সিরাজের আফসারিদ শাসক ফতেহ আলী খান বিদ্রোহী হয়ে ওঠেন। করিম খান যান হোসাইন খানের সাথে যুদ্ধে লিপ্ত থাকার সুযোগ গ্রহণ করে তিনি মূলত বিদ্রোহী হন। এমনকি ফতেহ আলী খান করিম খানকে হত্যার পরিকল্পনা করে এক ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে ওঠেন। এবারও করিম খান যান কৌশলের আশ্রয় গ্রহণ করেন। তিনি সকৌশলে ফতেহ আলী খানের এই ষড়যন্ত্র ধ্বংস করেন এবং ফতেহ আলীকে বন্দী করতে সক্ষম হন। এরপরে তিনি যে বিজয় অভিযান বা দমন নীতি অনুসরণ করেছিলেন সেটা হল আরব শেখদের বিরুদ্ধে দমন। ফতেহ আলী খানের বিদ্রোহ দমন করার সময় করিম খান পারস্য উপসাগরীয় অঞ্চলে দুর্ধর্ষ আরব শেখদের দমন করতে অগ্রসর হন। প্রথমে করিম খান আরব শেখদের সাথে সুসম্পর্ক বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করেন, কিন্তু মীর মাহমুদ ও সোলাইমান নামে দুজন আরব শেখ পারস্য উপসাগরীয় অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এছাড়া লুটতরাজ ও রাহাজানির মাধ্যমে সাম্রাজ্যে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করে। এই পরিস্থিতিতে করিম খান আরব শেখদের বিরুদ্ধে এক কঠোর অভিযান পরিচালনা করেন এবং তাদেরকে পরাজিত করে বিতাড়িত করেন। বিদ্রোহী শেখ মীর মাহমুদ অবশ্য পরে নিজের সাথীর হাতেই নিহত হয়েছিলেন। করিম খান যান পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত অন্যান্য আরব শেখদের নিয়মিত কর প্রদানে বাধ্য করেন। জাকি খানের বিরুদ্ধে বিদ্রোহ দমন। জাকি খান ছিলেন করিম খান জানদের ভাই। জাকি খান একাধিকবার ভাই করিম খানের বিরুদ্ধে বিদ্রোহ করেন, কিন্তু তিনি কোনোবারই সফল হতে পারেননি, বরং একসময় প্রাণ ভয়ে পলায়ন করেন
এভাবে কিছুদিন অতিবাহিত হবার পর শেষ পর্যন্ত জাকি খান করিম খানের নিকট আত্মসমর্পণ করেন এবং করিম খান তাকে প্রীতির বন্ধনে আবদ্ধ করেন। জাকি খান সাম্রাজ্যে তার ভাইয়ের সাথে বিভিন্ন বিদ্রোহ দমন ও মোকাবেলা করে কৃতিত্ব দেখান। বসরা বিজয় করিম খান জানদের শাসনকালে সবচেয়ে উল্লেখযোগ্য বিজয় হলো বসরা বিজয়। করিম খান বিভিন্ন কারণে বসরা বিজয় করেন। প্রথমত, বসরা বসরা বন্দরে বসরায় যে অবস্থিত গুরুত্বপূর্ণ বন্দর, এই বন্দরের বাণিজ্যিক গুরুত্ব, বসরা বন্দরের মাধ্যমে ভারতের সাথে পাশ্চাত্য দেশগুলোর বাণিজ্যিক লেনদেন হতো। এ সময় এই বাণিজ্যিক লেনদেন বিশেষভাবে হ্রাস পায়, ফলে বসরা সমৃদ্ধশালী হয়ে ওঠে। দ্বিতীয়ত, সেনাবাহিনীর মধ্যকার অসন্তোষ নিরসনের জন্য এ সময় একটি অভিযান পরিচালনা করা অপরিহার্য হয়ে পড়ে। এসব কারণে করিম খান বসরা দখলের জন্য সুযোগের অপেক্ষা করতে থাকে। অবশেষে সুযোগ এসেও যায়। এ সময় বাগদাদের ওয়ালি, অর্থাৎ এই সময় বাগদাদ ছিল তুর্কি সুলতানের অধীনে একটি প্রদেশ। সে বাগদাদের ওয়ালি কারবালাগামী তীর্থযাত্রীদের কাছ থেকে তীর্থকর আদায়ের নির্দেশ জারি করেন এবং তীর্থকর আদায় শুরু করেন। এই অভিযোগে করিম খান তার ভাই সাদিক খানের নেতৃত্বে বসরা আক্রমণের জন্য সেনাবাহিনী প্রেরণ করেন। সাদিক খান 13 মাস অবরোধের পর তুর্কিদের অধিকার হতে বসরা নগরী দখল করেন। বসরা বিজয়ের ফলে দেশে ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মোচিত হয় এবং কাঁচা রেশম ও খনিজ দ্রব্যাদি তিনি বিদেশে রপ্তানি করে এই করতে এই বন্দরকে ব্যবহার করতে শুরু করেন। বিদেশি বণিকদের তৎপরতা করিম খান জানদের রাজত্বকালে পারস্যে ইউরোপীয় বণিকদের প্রভাব প্রতিপত্তি বেড়ে যায়। আভ্যন্তরীণ গোলযোগের সুযোগে ওলন্দাজ বা ডাচ সরকার পারস্যের রাজনীতিতে হস্তক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে ডাচ প্রতিনিধি ব্যারেন পিন হ্যাভেন পারস্য উপসাগরের খারাক দ্বীপ দখল করে নেন এবং সাত ইল আরব এর পথ বন্ধ করে দেন। ডাচদের সহযোগিতায় কয়েক শত অধিবাসী অধ্যুষিত এই দ্বীপ ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধশালী হয়ে ওঠে এবং লোক সংখ্যা 12,000-এ উন্নীত হয়। কিন্তু মাত্র কয়েক বছর পর রিগের জলদস্যু মীর মোহান্না খারাক দ্বীপটি ডাচদের নিকট হতে দখল করে নিলে ব্যবসা বাণিজ্যের তার বন্ধ হয়ে যায়। ব্যবসা বাণিজ্যের উন্নতি করিম খান দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য বৈদেশিক বাণিজ্যের দিকে নজর দেন। তিনি 1763 সালে এক ফরমানে ইংরেজদেরকে বুশায়ারে বাণিজ্য কুঠি নির্মাণ করার অনুমতি প্রদান করেন। 1770 সালে বসরাতে অনুরূপ বাণিজ্য কুঠি নির্মাণের ব্যবস্থা গ্রহণ করেন, কিন্তু বসরার কুঠিয়ালরা কতিপয় আদেশ অমান্য করলে 1775 সালে এক অভিযান চালিয়ে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হয় এবং বসরা পদানত করা হয়। অবশেষে অবশ্য করিম খান জানদের মৃত্যুর পর ইংরেজরা বসরা সেই বাণিজ্য কুঠিগুলো আবার দখল করে নিতে সক্ষম হয়েছিল। করিম খান জানদের কৃতিত্ব কৃতিত্বগুলোর মধ্যে অন্যতম, তিনি একছত্র অধিপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। ঐতিহাসিক ম্যালকম বলেন, নাদির শাহের পতন ও আগা মোহাম্মদ খান কাজারের উত্থানকাল পর্যন্ত সময়ে করিম খান জানদের মতো উল্লেখযোগ্য আর কোন নরপতি পারস্য সিংহাসনে আরোহণ করেননি। তিনি পাপের পথ পরিহার করে নিষ্ঠুরতার পথ পরিহার করে মানবীয় গুণে সামান্য অবস্থা হতে সিংহাসন লাভ করে। সে যুগে তার ন্যায় শাসক বিরল ছিল। ঐতিহাসিকদের মতে তিনি নাদিরের মতো দৃঢ় ছিলেন না বা
শাহ আব্বাসের ন্যায় কৌশলীয় ছিলেন না। কেবল ক্ষমা, মহানুভবতা, সুশাসন ও জনপ্রিয়তার জন্য পারস্যের একছত্র অধিপতি হয়েছিলেন। এ সত্ত্বেও তিনি শাহ উপাধি ধারণ করেন। তিনি নিজেকে ওয়াকিল অর্থাৎ অভিভাবক হিসেবে অভিহিত। এরপর তার অন্যতম কাজ হিসেবে আখ্যায়িত করতে পারি সেটা হলো তার রাজধানী ইস্পাহান থেকে সিরাজে স্থানান্তর নিয়ে যাওয়া। করিম খান যান পারস্যের রাজধানী ইস্পাহান হতে সিরাজে স্থানান্তর করেন। তার রাজধানী স্থানান্তরের পেছনে কতগুলো সুস্পষ্ট কারণ ছিল। যেমন প্রথমত, বিশাল পারস্য সাম্রাজ্যের মাঝখানে সিরাজ নগরীর অবস্থান। দ্বিতীয়ত, করিম খানের অন্যতম প্রধান সমর্থনকারী নুরিস্তানের অবস্থান সিরাজ নগরীর নিকট হওয়ায়। তৃতীয়ত, পারস্যের মহাকবি শেখ সাদী ও হাফিজের জন্মস্থান এই সিরাজ নগরীতে হওয়ায় এবং সিরাজ নগরীর প্রাকৃতিক সৌন্দর্য ও খ্যাতির প্রতি আকৃষ্ট হয়ে করিম খান যান সিরাজে রাজধানী স্থানান্তর করেন। সিরাজে রাজধানী স্থাপন করে করিম খান যান এখানে নানা প্রকার ইমারত, কারুকার্য খচিত সুরম্য প্রাসাদ ও বিভিন্ন প্রকার সাজসজ্জায় মনোরম করে তোলেন। তিনি সিরাজে একটি সুন্দর বাজার এলাকা নির্মাণ করেন। বাজারি ওয়ালি নামে অভিহিত সিরাজের এই স্থানটি এখনো করিম খানের কৃতিত্বের মহিমা ঘোষণা করছে। এছাড়া সিরাজের সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছপালা ও নানা ধরনের ফুলের গাছ রোপণ করেন। তিনি কবি হাফিজের কবরের উপর একটি মনোরম স্মৃতিসৌধ নির্মাণ করেন এবং শেখ সাদী সমাধিসৌধের সংস্কার করে এর সৌন্দর্য বৃদ্ধি করেন। তার কৃতিত্বের মধ্যে অন্যতম একজন সাধারণ অতি নগণ্য অবস্থা থেকে তিনি রাষ্ট্রে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন। এটা তার দক্ষতা এবং যোগ্যতার কারণে। সে কারণে এই শিরোনাম দেওয়া হচ্ছে সাধারণ অবস্থা থেকে তার উন্নতি। পারস্যের ইতিহাসে করিম খান যান ছিলেন সাহসী, ন্যায়পরায়ণ, একনিষ্ঠ, দেশপ্রেমিক শাসক। সামান্য অবস্থা হতে তিনি নিজ কৃতিত্ব গুণে পারস্যের রাজনীতিতে আত্মপ্রকাশ করেন এবং বহুমুখী সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে পারস্যের একছত্র অধিপতির মর্যাদায় অধিষ্ঠিত করেন। মিস্টার ম্যালকমের মতে নিম্ন গোত্রে জন্মগ্রহণ করেও কোনরূপ অন্যায় অপরাধ ছাড়াই তিনি ক্ষমতা লাভ করেছিলেন এবং তিনি তার যুগে মানবতা ও ন্যায়পরায়ণতার মতো আত্মসংযমেও অদ্বিতীয় ছিলেন। ম্যালকম আরো বলেন, নাজির শাহের পতন ও আগা মোহাম্মদ খান কাজারের উত্থানকাল পর্যন্ত সময় করিম খান যান এর মতো উল্লেখযোগ্য কোন নরপতি পারস্য সিংহাসনে আরোহণ করেন। তার অন্যতম বৈশিষ্ট্য ছিল তিনি ন্যায়পরায়ণ শাসক। শাসক হিসেবে করিম খান যথেষ্ট যোগ্য ও দক্ষ ছিলেন। এমনকি তদানীন্তনকালে তার ন্যায় সফল শাসক বিরল দৃষ্ট বলে প্রতীয়মান হয়। যদিও করিম খান দিগ্বিজয়ী, নাদির শাহের মতো যুদ্ধবিদ্যায় পারদর্শী বীর কিংবা মহান শাহ আব্বাসের ন্যায় শাসন সৌকর্যে দক্ষ ছিলেন না, তথাপি ক্ষমা ও ঔদার্যে, মহানুভবতা ও দানশীলতায়, পরার্থপরতায় ও প্রজাহিতৈষণায়, হাস্যকর ও উদারতায় এবং ন্যায়পরায়ণতায় ও দেশপ্রেমে তিনি ছিলেন অনন্য কৃতিত্বের অধিকারী। বিচক্ষণ ও সদাশয় শাসন ব্যবস্থার জন্য তিনি প্রজাসাধারণের আন্তরিক ভালোবাসা পেয়েছেন এবং এ কারণে তিনি অসম্ভব জনপ্রিয়তাও লাভ করেছেন। আর এ কারণে আজও পারস্যের জনগণ করিম খান জানদের নামে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে থাকে। তার সময়টাকে বলা হয় শান্তি ও সমৃদ্ধির যুগ। করিম খান যান আত্মঘাতী, অন্তর্কলহ, গৃহবিবাদ ও অরাজকতার মধ্যে পারস্যের শাসন ক্ষমতা গ্রহণ করেন
এবং মানবীয় শাসন কার্য দ্বারা অল্পকালের মধ্যেই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন। শাসন কার্যের সুবিধার জন্য তিনি ইস্পাহান হতে সিরাজের রাজধানী স্থানান্তর করেন। এখানে বহু অট্টালিকা ও রাজপ্রাসাদে সমৃদ্ধ রাজধানী সিরাজ তার শাসন আমলে বিশেষ গৌরব ছিল। তার 19 বা 20 বছরের শাসনকালে দেশে শান্তি, সমৃদ্ধি ও আনন্দের এক নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছিল। এ সম্পর্কে ঐতিহাসিক পি সাইক্স জৈন পারস্যিক লেখকের একটি চমৎকার উদ্ধৃতি দিয়েছেন। সিরাজের অধিবাসীরা সর্বাপেক্ষা শান্তি ও আনন্দ উপভোগ করত। চন্দ্রবদন কুমারী তরুণদের সমাজে তারা অবসর যাপন করত। সবখানেই উজ্জ্বল মধ্যপাত্র ছিল এবং সকলের হৃদয়ে প্রেম ও শান্তির রাজত্ব ছিল। এই উদ্ধৃতি হতেই প্রমাণিত হয় যে করিম খানের শাসন আমলের 2 দশক পারস্যে পরিপূর্ণ শান্তি ও সমৃদ্ধি বিরাজমান ছিল। তার রাজত্বে অনর্থক রক্তপাতের অবসান ঘটেছিল। পথিকগণ নির্ভয়ে পথ চলতে এবং বণিকগণ নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারে। তীর্থযাত্রীরাও বিনা করে তীর্থযাত্রার সুযোগ পেত। কৃষি ও বাণিজ্যের উন্নতির জন্য করিম খানের প্রচেষ্টা ছিল উল্লেখযোগ্য। কুশায়ার ও বসরাতে কারখানা স্থাপনের জন্য তিনি ইংরেজ বণিকগণকে কতগুলো সুবিধা প্রদান করেছিলেন। এছাড়া আর্মেনিয়ান খ্রিস্টান শিল্পীদেরও তিনি পৃষ্ঠপোষকতা করেছেন। এসব কৃতিত্বের জন্যই পারস্যের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শাসক হিসেবে বিবেচিত এবং তার শাসন আমলকে পারস্যের ইতিহাসে শান্তি ও সমৃদ্ধির যুগ হিসাবেও আমরা অভিহিত করতে পারি। ধর্মীয় সহিষ্ণুতা। করিম খান ছিলেন নিষ্কলুষ চরিত্রের অধিকারী একজন ধার্মিক নরপতি। ধর্মীয় বিদ্বেষ ও সংকীর্ণতা হতে তিনি ছিলেন মুক্ত। প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন মহান দেশপ্রেমিক ও প্রজাসাধারণের শুভাকাঙ্ক্ষী। যে কারণে তিনি ধর্ম নিরপেক্ষ নীতি গ্রহণ করে বসবাসরত জনসাধারণকে ধর্ম পালনে সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করেছিলেন। তার শাসন ব্যবস্থায় সকল ধর্মের পারসিক জাতি সন্তুষ্ট ছিল। পারস্যের ইতিহাসে মহান আব্বাসের পর আর কখনো এমন শাসন জনগণ ভোগ করেনি। মিস্টার উইলবার বলেন, করিম খান জান চমৎকার ব্যক্তিত্বের অধিকারী ছিলেন এবং জনগণের ঐকান্তিক ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এবার আসি এই ভদ্র, নম্র, উদার, প্রজারঞ্জক শাসক কিভাবে মৃত্যুবরণ করলেন সেই সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। করিম খান জান অত্যন্ত সুনামের সাথে পারস্যের শাসন কার্য পরিচালনা করেন। দীর্ঘ 19 বা 20 তার শাসনকাল 1759 থেকে 1779। এই 19-20 বছর শাসনকাল পারস্যের শাসন কার্য পরিচালনার পর 80 বছর বয়সে সিরাজে মৃত্যুবরণ করেন। তিনি এই সময়কালে পারস্যের একছত্র অধিপতি হিসেবে শাসন কার্য পরিচালনা করেছেন। জান বংশের প্রতিষ্ঠাতা হিসেবে পারস্যের ইতিহাসে করিম খানের স্থায়ী আসন চিহ্নিত হয়ে রয়েছে। পরিশেষে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি করিম খান সামান্য একজন সৈনিক হিসেবে নাদির শাহের অধীনে চাকরি গ্রহণ করেন। নিজের কর্মকুশলতার দ্বারা ক্রমান্বয়ে পারস্যের রাজনৈতিক মঞ্চে নিজের স্থান করে নেন। নাদির শাহের মৃত্যুর পর পারস্যের রাজনীতিতে যে অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দেয় সেই সুযোগে বিভিন্ন গোত্র তাদের আধিপত্য বিস্তারের জন্য পারস্যকেই বেছে নিয়েছিল। এই গোলযোগের সময় আলী মর্দান তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করার জন্য বিভিন্ন গোত্রপতির সাহায্য কামনা করলে জান বংশের করিম খান জান এই সময় আলী মর্দানের ডাকে সাড়া দেন এবং তাকে সাহায্যের হাত প্রসারিত করেন। মূলত এই ঘটনাই ছিল করিম খান জানদের জীবনের মোড় পরিবর্তনকারী ঘটনা। তিনি ধীরে ধীরে
আলী মর্দারের নিকট জনপ্রিয় হতে শুরু করেন। করিম খান তার কর্তব্য, যথাযথ ও প্রজাহিতৈষী কর্মকাণ্ডের জন্য জনগণের নিকট প্রিয় হয়ে ওঠেন। কিন্তু আলী মর্দান তার এই জনপ্রিয়তাকে ভালো চোখে না দেখে তার সাথে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হন। কিন্তু আলী মর্দান অদূরদর্শিতার পরিচয় দিয়ে করিম খান জাহানদের কাছে পরাজিত হলে করিম খান পারস্য সিংহাসনে আরোহণ করেন। যদিও করিম খান দিগ্বিজয়ী নাদির শাহের মতো যুদ্ধবিদ্যায় পারদর্শী বীর কিংবা মহান আব্বাসের ন্যায় দক্ষ শাসক ছিলেন না, শৌকত যে মানে সুকৌশলী শাসক ছিলেন না, তথাপি ক্ষমা ও ঔদার্যে, মহানুভবতা ও দানশীলতায়, পরার্থপরতা ও প্রজাহিতৈষণায়, হাস্যকর উদারতার ন্যায় এবং ন্যায়পরায়ণতা ও দেশপ্রেমে তিনি ছিলেন অনন্য কীর্তির অধিকারী। আর এইসব গুণাবলীর কারণে পারস্যবাসীর হৃদয় জয় করতে পেরেছিলেন। একজন শাসকের এর চাইতে বড় পাওয়া আর কিছু হতে পারে না। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে। তোমাদের আরো অধিক জ্ঞান অর্জনের সহায়তার জন্য তোমরা বাসায় চর্চা করার জন্য কিছু গ্রন্থের নাম এখানে উল্লেখ করেছি। তোমরা অবশ্যই এগুলো সংগ্রহ করে আরো অধিক জ্ঞান অর্জনের ভূমিকা রাখবে। সেই লক্ষ্যেই গ্রন্থগুলোর নাম দিয়েছি। আর অনেক গ্রন্থই রয়েছে, কয়েকটি ইংরেজি গ্রন্থ দিয়েছি। ইংরেজি গ্রন্থ যদি তোমরা অধ্যয়ন করতে না পারো, তাহলে এই নিচের বাংলা বইগুলো অন্তত অনুশীলন করলে আমার ক্লাসের সাথে মিলিয়ে দেখো, তোমরা আরো বেশি উপকৃত হবে। এবং তোমাদের যে সিলেবাসের যে প্রশ্ন প্রণয়ন যে রীতি, সেই প্রশ্ন প্রণয়ন রীতিতে প্রথম যে অংশ সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় উত্তর 10 নম্বর, এটা অনেকটাই আমি বলি সিংহভাগই তোমরা এর মধ্যে থেকে আমার আলোচনাগুলো থেকে তোমরা পেয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে সে আলোচনাগুলো যদি একটু অনুশীলন করে দেখো, আর সাথে সাথে এই মূল বই টেক্সট বইগুলো যদি দেখো, তাহলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। এবং তোমাদের ভালো রেজাল্ট করলে আমাদের ভালো লাগবে। তোমরা ভালো রেজাল্ট করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে এই কষ্ট করে যে আয়োজন, তোমাদের যে অনলাইন ভিত্তিক ক্লাসের যে ব্যবস্থা করেছেন, তাদের পরিশ্রমগুলো সার্থক হবে। আমরা যারা তোমাদের অনলাইন ক্লাসগুলো গ্রহণ করছি, কষ্ট করে এই স্লাইডগুলো তৈরি করা এবং রেকর্ডিং করা, এত কিছু করা, তাহলে আমাদেরও সেই শ্রমগুলো সার্থক হবে। শেষে আমি তোমাদের একটি দেখাচ্ছি যান বংশের এই যে চিত্র, নীল অংশের এই অঞ্চল থেকে এই অঞ্চল পর্যন্ত তাদের যান বংশের যে বৃহত্তর পারস্য সাম্রাজ্যই মূলত যান বংশ শাসন কার্য পরিচালনা করেছেন। আর এ হলো করিম খান জানদের একটি আলোকচিত্র। আশা করি আমার এই সংক্ষিপ্ত পরিসরের আলোচনা তোমাদের ভালো লেগেছে, তোমাদের উপকারে আসবে এই আশাবাদ ব্যক্ত করে আবারও তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থেকে লেখাপড়ায় মনোযোগী দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো আমার এই নির্ধারিত ক্লাস শেষ করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা, মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। তোমাদেরকে রজনীগন্ধা শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।